আচার্য প্রফুল্লচন্দ্র রায় এমনই এক যুগপুরুষ, যিনি শুধু এদেশে বিজ্ঞান গবেষণার অগ্রদূত নন, স্বয়ংভরতা অর্জনে এক নিরলস যোদ্ধা। তিনি ছিলেন একজন সফল শিক্ষক, গবেষক, শিল্পোদ্যোগী এবং সমাজসেবক। তাঁর চিন্তন, মনন, দর্শন ও কর্মধারা তখনকার সমাজকে কতটা প্রভাবিত করেছিল, যার মূল্যায়নের মাধ্যমে আমরা আজও উপকৃত হতে পারি। তাঁর সরল অনাড়ম্বর মহান জীবন, একনিষ্ঠ বিজ্ঞান সাধনা, পরম স্নেহশীল শিক্ষক, স্বনির্ভর বাঙালি জাতি গড়ার উদাত্ত আহ্বান আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়ে যায়। তিনিই ভারতের প্রথম সার্থক রসায়নবিদ, তিনিই বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা। বর্তমান বাংলাদেশের খুলনা জেলায় 1861 সালের 2 আগস্ট হরিশ্চন্দ্র রায়চৌধুরী ও ভুবনমোহিনী দেবীর তৃতীয় সন্তান প্রফুল্লচন্দ্র জন্মগ্রহণ করেন। তার বিদ্যালয় শিক্ষা গ্রামের পাঠশালাতে শুরু হলেও পরবর্তীকালে কলকাতার হেয়ার স্কুল এবং অ্যালবার্ট স্কুলে তিনি ভর্তি হন। 1879 সালে প্রবেশিকা পরীক্ষার 5 টাকা জলপানি পেয়ে প্রথম বিভাগে পাশ করেন। 1881 সালে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে এফএ পাশ করেন। তারপর একই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন। এই সময় অধ্যাপক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে তার মধ্যে জেগে ওঠে দেশাত্মবোধ। তখন রসায়নের ক্লাস একমাত্র প্রেসিডেন্সি কলেজ ছাড়া আর কোথাও হতো না। মেট্রোপলিটন থেকে প্রফুল্লচন্দ্র প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক আলেকজান্ডার পেডলারের ক্লাস করতে যেতেন এবং তারপর থেকেই রসায়ন শাস্ত্রের প্রতি তিনি গভীরভাবে আকৃষ্ট হন। সেই অসামান্য অধ্যাপকের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রফুল্লচন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করেন আগামী দিনে রসায়নই হবে তাঁর পঠন পাঠন, গবেষণা ও সাধনার ক্ষেত্র। সালে গিলক্রাইস্ট বৃত্তি অর্জন করে ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে বিএসসিতে ভর্তি হন। 1887 সালে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকেই ডিএসসি ডিগ্রি অর্জন করেন। গবেষণাপত্রটি এডিনবার্গ রয়্যাল সোসাইটি জার্নালে 1888 সালে প্রকাশিত হয়। তিনি হোপ প্রাইজ এবং ফ্যারাডে গোল্ড মেডেল পেয়েছিলেন। মাত্র 26 বছর বয়সে এডিনবার্গ কেমিক্যাল সোসাইটির সভাপতির পদ লাভ করেন। এই ভাবনা থেকেই পরবর্তীকালে প্রফুল্লচন্দ্র 1924 সালে ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি গড়ে তোলেন। দেশে ফিরে 1889 সালে প্রফুল্লচন্দ্র মাসিক 250 টাকা বেতনে প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ইংরেজ এবং ভারতীয় অধ্যাপকদের বেতনের পার্থক্যের জন্য তিনি এবং তার সহকর্মী জগদীশচন্দ্র বসু অসন্তোষ ও অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। 1894 সালে এশিয়াটিক সোসাইটি জার্নালে প্রফুল্লচন্দ্রের দ্বিতীয় গবেষণাপত্র প্রকাশিত হয়। তার গবেষণার কাজ ছিল ঘি এবং সরষের তেলে ভেজাল পরীক্ষা করা এবং বিভিন্ন প্রসাধনী ও ঔষধ এবং তার কাঁচামাল তৈরি করা। 1895 সালে ভারতে একটি স্কুল অব কেমিস্ট্রি গড়ার প্রচেষ্টার মধ্যে দিয়ে প্রফুল্লচন্দ্র ভারতে রসায়ন বিজ্ঞানের জনক রূপে চিহ্নিত হলেন। তারপর শুরু হলো কিছু দুর্লভ ভারতীয় খনিজ উপাদান নিয়ে পরীক্ষা নিরীক্ষা এবং মেন্ডেলিফের পর্যায় সারণীর শূন্যস্থান পূরণের জন্য গবেষণা। অবশ্য তার পরিবর্তে তিনি আবিষ্কার করে বসলেন মার্কিউরাস নাইট্রাইট। রসায়ন বিজ্ঞানে নাইট্রাইট গবেষণার ক্ষেত্রে তার আসন ছিল প্রায় সম্রাটের মতো। শুধু মার্কিউরাস নাইট্রাইট শেষ কথা নয়, এরপর ক্ষারীয় ও ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলি এমনকি তামা, রূপা, সোনার নাইট্রাইট তৈরিতেও তিনি মনোযোগ দিলেন। তার সর্বমোট 160টির বেশি গবেষণা প্রকাশিত হয়েছে, তার মধ্যে 60টির বেশি নাইট্রাইট বিষয়ে।
নাইট্রাইট বিষয়ে একগুচ্ছ গবেষণার জন্য তাকে মাস্টার অব নাইট্রাইটস আখ্যা দেওয়া হয়। প্রেসিডেন্সি কলেজ থেকে মাসিক পেনশন পেতেন 430 টাকা। নিজের খরচ বাবদ 200 টাকা রেখে দিয়ে বাকি সবটাই দান করে দিতেন। এই 200 টাকায় তাঁর এবং তার সঙ্গে থাকা 4-5 জন গবেষক ছাত্রের খাওয়ার খরচ মিটত। ছাত্ররাই ছিল তার পরিবার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সময় তিনি থাকতেন বিজ্ঞান কলেজের দোতলার এক কোণের ঘরে। জীবনের বাকি দিনগুলি তিনি সেখানেই অতিবাহিত করেন। সর্বক্ষণই তাকে ঘিরে থাকত 8-10 জন ছাত্র। তিনি বলতেন, আমার ছাত্ররা সর্বদাই আমার প্রিয় বন্ধু ও সঙ্গী। আমি তাদের সুখ ও দুঃখের ভাগ নিই এবং তাদেরই একজন বলে মনে করি। ছাত্রদের প্রতি মহান শিক্ষকের বিখ্যাত উক্তিটি ছিল তাদের চলার পাথেয়, দেশের গরিব মানুষের পয়সায় লেখাপড়া শিখছিস, তাদের সেই ঋণের বোঝাটা একদিন ফিরিয়ে দিতে হবে। ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন প্রফুল্লচন্দ্র একটি প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার বিষয় ছিল ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার দ্য মিউটিনি। এই প্রবন্ধে তিনি ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের তীব্র নিন্দা করেছিলেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের পীঠস্থানে বসে তাদের আক্রমণ করা সুগভীর দেশপ্রেমের এক জ্বলন্ত নিদর্শন। বিলেতের মাটিতে বসে পুরস্কার অর্জনের প্রত্যাশা নিয়ে তিনি এই রচনা প্রস্তুত করেননি। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বাংলায় যখন বিপ্লবী সংগঠন সক্রিয় হয়ে ওঠে, তখন প্রফুল্লচন্দ্র নিশ্চুপ হয়ে না থেকে গোপনে অস্ত্র ক্রয়ের জন্য বিপ্লবীদের অর্থ সাহায্য করেছেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় তিনি 19টি দেশাত্মবোধক গানের সংকলন বের করেন। এই সংকলনটির নাম ছিল উদ্দীপনা। 1906 সালে তিনিই কলকাতায় মহাত্মা গান্ধীর প্রথম জনসভার আয়োজন করেছিলেন। 1919 সালে কলকাতার টাউন হলে রাওলাট বিলের প্রতিবাদে জনসভায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুরোধে প্রফুল্লচন্দ্র তার ভাষণে বলেন, দেশের জন্য প্রয়োজন হলে বিজ্ঞানীকে টেস্ট টিউব ছেড়ে গবেষণাগারের বাইরে আসতে হবে। বিজ্ঞানের গবেষণা অপেক্ষা করতে পারে, কিন্তু স্বরাজের জন্য সংগ্রাম অপেক্ষা করতে পারে না। প্রফুল্লচন্দ্রের ইংরেজি বইয়ের সংখ্যা 13 এবং বাংলা বইয়ের সংখ্যা 22। ভারত সেরা বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তনে ভাষণ ছাড়াও তাঁর 300-র বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রফুল্লচন্দ্রের সেরা সৃষ্টি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। 1902 সালে বইটির প্রথম খণ্ড প্রকাশিত হয়। বইটির উচ্ছ্বসিত প্রশংসা করেন বিখ্যাত রসায়ন বিজ্ঞানী মার্সেলিন বার্থেলো। বইটি রসায়ন বিজ্ঞানীদের কাছে একটি আকর গ্রন্থ। এই বই পড়ে জানা যায় অতি প্রাচীনকালেও হিন্দু রসায়নবিদদের লবণ, মার্কারি সালফাইড, পাতন প্রক্রিয়া, স্টিল তৈরি ইত্যাদি সম্বন্ধে স্বচ্ছ ধারণা ছিল। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞান গবেষণার এবং অগ্রগতির অধঃপতনের জন্য প্রফুল্লচন্দ্র দুটি মূল কারণকে চিহ্নিত করেছেন: মনুর বর্ণাশ্রমবাদ এবং শঙ্করের বেদান্তবাদ। (1901 সালে চরক ও সুশ্রুতের সময় নিরূপণ এবং 1903 সালে আয়ুর্বেদের প্রাচীনত্ব রচনা করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য বইগুলি হল অধ্যয়ন ও সাধনা, সরল প্রাণী বিজ্ঞান এবং আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট। শিল্পায়নের মধ্য দিয়ে ভারতবাসীর অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি হবে, এই বিশ্বাস প্রফুল্লচন্দ্রের ছিল। ইংরেজ সরকারের বাধা ও অসহযোগিতাকে উপেক্ষা করে তাঁর একক প্রচেষ্টায় 1901 সালে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস লিমিটেড। বিংশ শতাব্দীর একেবারে গোড়ায় ভারতবর্ষের শিল্পায়নের ইতিহাসে বেঙ্গল কেমিক্যালের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেঙ্গল কেমিক্যাল 1800 শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছিল। পরাধীন ভারতে স্বদেশী উদ্যোগে কৃতিত্ব খুব একটা কম নয়। মাত্র 800 টাকা মূলধন নিয়ে প্রফুল্লচন্দ্র বেঙ্গল কেমিক্যাল শুরু করেন, কিন্তু পরবর্তীকালে তাঁরই জীবদ্দশাতেই মূলধন 50 লক্ষ টাকায় পরিণত হয়। খুব অল্প খরচে সাধারণ মানুষ পেতে শুরু করে ব্লিচিং পাউডার, সাবান, ফিনাইল, ন্যাপথলিন, রেকটিফাইড স্পিরিট ইত্যাদি।
বেঙ্গল কেমিক্যাল ছিল যার স্বপ্ন সন্তান, তাকে একদিন স্বেচ্ছায় বেঙ্গল কেমিক্যাল ছেড়ে আসতে হয়েছিল। তিনি শেয়ার হোল্ডারদের লাভের খানিকটা অংশ কারখানার আধুনিকীকরণের জন্য দিতে বলেছিলেন, কিন্তু অর্থলোলুপ শেয়ার হোল্ডারগণ আপত্তি জানায়। রাগে, দুঃখে, অভিমানে বেঙ্গল কেমিক্যালের সভাপতির পদ থেকে প্রফুল্লচন্দ্র পদত্যাগ করেন। জীবনের শেষ 1 বৎসরকাল তাঁর বার্ধক্যের অত্যন্ত কষ্টকর অবস্থা। দিনরাত্রির অধিকাংশ সময় তিনি শুয়ে থাকতেন। 1944 সালের 15ই জুন আচার্যের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়ে। ডক্টর বিধানচন্দ্র রায় তার শরীর পরীক্ষা করেন। 16ই জুন সন্ধ্যায় বিজ্ঞানীর কর্মব্যস্ত জীবনে নেমে আসে চিরস্তব্ধতা। শোকস্তব্ধ হয়ে পড়ে সমগ্র দেশ। ভারতের আধুনিক রসায়ন বিজ্ঞানের জনকের ঘটে মহাপ্রস্থান।